আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা এই পরিবেশ রসায়নের যে টপিকসগুলো নিয়ে পড়বো সেগুলো হলো আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস। তারপর বাস্তব গ্যাসসমূহের আদর্শ আচরণ হতে বিচ্যুতি, বিচ্যুতির কারণ, ভ্যান ডার ওয়ালস সমীকরণ, আদর্শ ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য। এই জিনিসগুলো আজকে আমরা দেখব। প্রথমে এসে আমরা আদর্শ গ্যাসের সংজ্ঞাতে। তোমার যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে গ্যাসের সূত্রসমূহ যেমন বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে। বাস্তবে কোনো আদর্শ গ্যাস নাই, কারণ বাস্তবে কোনো গ্যাসই আসলে যথাযথভাবে তোমার এই বয়েল ও চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র এগুলো মেনে চলে না। এটা একটা কাল্পনিক ধারণা মাত্র। কিছু বিশেষ শর্ত আরোপ করলে তখন তোমার কিছু কিছু বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তো আদর্শ গ্যাসের নির্ণায়ক সমূহ হচ্ছে, মানে শর্তগুলো হচ্ছে, আদর্শ গ্যাস সকল তাপমাত্রা ও চাপে P=nRT সূত্র মেনে চলবে, মানে বয়েল চার্লস অ্যাভোগাড্রোর সূত্র মেনে চলবে। আর স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ যে আয়তনের উপর নির্ভর করে না, অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভর করে না আদর্শ গ্যাসের ক্ষেত্রে। মানে এখানে যদি অভ্যন্তরীণ শক্তি ই হয় তাহলে ডেল্টা ই বাই ডেল্টা ভি, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আয়তনের সাপেক্ষে স্থির তাপমাত্রা ইকুয়াল টু হচ্ছে 0, তার উপর নির্ভর করে না আর কি। এরপর আসি আমরা বাস্তব গ্যাস। আমরা বাস্তব গ্যাসে আসি। বাস্তব গ্যাস হলো যে সকল গ্যাস আদর্শ গ্যাসের আচরণ, অর্থাৎ গ্যাসের যে সূত্রসমূহ মেনে চলে না তাদেরকে বাস্তব গ্যাস বলে। তার মানে যে সকল গ্যাস তোমার বয়েল ও চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র মেনে চলে না তাদেরকে বাস্তব গ্যাস বলে। প্রকৃতপক্ষে আমাদের পরিচিত সকল গ্যাস যেমন অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এই সবগুলোই হচ্ছে বাস্তব গ্যাস। কিন্তু বাস্তব গ্যাসসমূহ নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রায় আদর্শ গ্যাসের মতো আচরণ করতে পারে। এই দুটো হলো শর্ত আর কি। তো সকল গ্যাসই হচ্ছে আসলে বাস্তব গ্যাস, তবে আমরা যদি দুইটা শর্ত আরোপ করি, একটা হচ্ছে নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রা, তখন সেগুলো বাস্তব গ্যাসের ন্যায়, আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করতে পারবে। এর কারণ হলো আমরা যখন উচ্চ তাপমাত্রা প্রয়োগ করব, উচ্চ তাপমাত্রা প্রয়োগ করলে গ্যাসের অণুগুলোর গতিশক্তি বেড়ে যাবে। আর গতিশক্তি বেড়ে গেলে অণুগুলো কিন্তু একে অপর থেকে অনেক অনেক দূরে সরে যাবে। আর অণুগুলো যখন একে অপর থেকে অনেক দূরে সরে যাবে তখন এদের মধ্যে কিন্তু কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কিন্তু আর কাজ করবে না। এটা কিন্তু আদর্শ গ্যাসের একটা শর্ত, যে আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে বা পরমাণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। এখানেও কাজ করতেছে না। তাই তখন বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। আর একটা শর্ত হচ্ছে নিম্নচাপ। নিম্নচাপ বলতে বোঝায় আয়তন অনেক বড়, কারণ চাপের সাথে আয়তনের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। নিম্নচাপ মানে হচ্ছে আয়তন অনেক বড়, আর আয়তন বড় হলে সেই গ্যাস পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের অণুগুলোর আয়তন একদম নগণ্য হয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে আয়তন যত বড় হবে গ্যাসের কণাগুলো তত বেশি ওই পাত্রের মধ্যে ছড়িয়ে পড়বে, তাই না? আমরা জানি কোনো একটা গ্যাসকে কোনো একটা পাত্রের মধ্যে দিলে সে পাত্রের সম্পূর্ণ আয়তন দখল করে। তো গ্যাসে আয়তন যখন বড় হবে গ্যাসের কণাগুলো ওই সম্পূর্ণ আয়তন দখল করার জন্য চারদিকে ছড়িয়ে পড়বে এবং একে অপর থেকে অনেক দূরে সরে যাবে। আর যখন একে অপর থেকে অনেক দূরে সরে যাবে তখন সেই কণাগুলোর মধ্যে কিন্তু আর তেমন কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কিন্তু কাজ করবে না। তখন সেটা কিন্তু আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। তাহলে এই দুইটা হলো শর্ত।
অনেক সময় এই ধরনের প্রশ্ন আসে, কোন শর্ত আরোপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, ব্যাখ্যা করো। এটি হলো তার ব্যাখ্যা। তো বাস্তব গ্যাস সমূহের আদর্শ আচরণ হতে বিচ্যুতির কারণ বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। নিম্নে আমি এটা ব্যাখ্যা করব। একটা হচ্ছে অ্যামাগা বক্র, আর একটা হচ্ছে সংকোচনশীলতা গুণাঙ্ক। এই দুটা দিয়ে আমরা বাস্তব গ্যাস সমূহের আদর্শ আচরণ থেকে বিচ্যুতিটা ব্যাখ্যা করতে পারি। প্রথমে আসি আমরা অ্যামাগা বক্র। বাস্তব গ্যাসের আচরণ সম্পর্কে বিজ্ঞানীদের মধ্যে তোমার রেনো, অ্যান্ড্রুস, বিশেষ করে অ্যামাগা প্রমুখ বিজ্ঞানীদের পরীক্ষালব্ধ ফলাফল হতে জানা যায় বিচ্যুতির কারণগুলো। তো বিজ্ঞানী অ্যামাগা ও তার সহযোগীদের পরীক্ষার ভিত্তি ছিল বয়লের সূত্র। পিভি ইকুয়ালস টু হচ্ছে ধ্রুবক। আমরা নর্মালি বয়লের সূত্র জানি, ভি প্রপোর্শনাল টু হচ্ছে 1/p। সেখান থেকেই নিয়ে আসা হয়েছে পিভি ইকুয়ালস টু ধ্রুবক। তার মানে চাপ এবং আয়তনের গুণফল সবসময় ধ্রুব থাকে। তুমি চাপ বাড়াও কি কমাও, তাতে এই গুণফলের মানে কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে। আর এই বক্তব্যের সত্যতা পরীক্ষার জন্য বিজ্ঞানী অ্যামাগা নির্দিষ্ট ভরের কিছু গ্যাস নিয়ে স্থির তাপমাত্রায় বিভিন্ন চাপে তাদের আয়তন নির্ণয় করেন। এরপর চাপ এর বিপরীতে পিবি এর মান বসিয়ে কতগুলো রেখা পান, তার নাম অনুসারে এসব রেখাকে অ্যামাগা বক্র বলা হয়। তো উনি বিভিন্ন চাপে কিছু গ্যাসের আয়তন নির্ণয় করছেন। তো বয়লের সূত্র অনুযায়ী উনি যখন পিপি বনাম পি এর লেখচিত্র অঙ্কন করবেন, তখন কিন্তু একটা সরল রেখা পাওয়ার কথা, কারণ চাপ বাড়াও কি কমাও, চাপ এবং আয়তনের গুণফল কিন্তু ধ্রুব থাকে। কিন্তু এখানে উনি কতগুলো রেখা পাইছেন, এই রেখাগুলোকে বলা হয় অ্যামাগা বক্র। এগুলোই গ্রাফে দেওয়া আছে, দেখো এখানে এটা হচ্ছে হাইড্রোজেনের রেখা। তো আমি চাপ যত বাড়াচ্ছি পিবি এর মান তত বাড়তেছে, কিন্তু আদর্শ গ্যাসের ক্ষেত্রে এটা এরকম একটা স্ট্রেট লাইন হওয়ার কথা। তারপরে হিলিয়ামের ক্ষেত্রে দেখা যাচ্ছে আদর্শ মান থেকে বড় একটা মান, এবং চাপ যত বাড়াচ্ছি চাপ এবং আয়তনের গুণফলের মান তত বাড়তেছে। তারপরে কার্বন ডাইঅক্সাইডের কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে প্রথমে কমতেছে, তারপর একটা পর্যায়ে এসে আবার বেড়ে যাচ্ছে। তারপরের লাইনটা হচ্ছে মিথেনের জন্য, তারপরটা হচ্ছে অ্যামোনিয়ার জন্য। এই হচ্ছে রেখাগুলা। তো এই গ্রাফ পর্যবেক্ষণ করলে দেখা যায় যে যদিও আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপের পরিবর্তনের সাথে পিবি এর অপরিবর্তিত থাকার কথা বা পিবি এর মান একই থাকার কথা, কিন্তু এখানে তোমার বাস্তব গ্যাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরকম সরল রেখার পাওয়া যাচ্ছে না, বা এক্স অক্ষের সরল রেখার পাওয়া যাচ্ছে না। সেখানে আদর্শ মান থেকে বিচ্যুতি ঘটতেছে। কারো কারো ক্ষেত্রে শুরু থেকেই আদর্শ মান থেকে বেশি হয়ে যাচ্ছে, আর কারো কারো ক্ষেত্রে আদর্শ মান থেকে প্রথমে কমতেছে, তারপর ধীরে ধীরে আবার বাড়া শুরু করলো। এই রেখাটা পাওয়া যাচ্ছে। আচ্ছা, আর এখানে তোমার এটার কারণটা হলো, খেয়াল করে দেখো, হাইড্রোজেন এবং হিলিয়াম, হ্যাঁ, এই দুইটা কিন্তু গ্যাসের আকারে ছোট। হাইড্রোজেন গ্যাসও আকারে ছোট, হিলিয়াম গ্যাসও কিন্তু আকারে ছোট। হাইড্রোজেন আকারটা বেশি ছোট এবং এর ভরও কম। তো এই হাইড্রোজেন গ্যাসের আকার ছোট হওয়ার কারণে আমি যখন এর উপর চাপ প্রয়োগ করতেছি, তখন কিন্তু তার আয়তনের আর কোনো সংকোচন হচ্ছে না। তার আয়তনের সংকোচন না হওয়ার কারণে চাপ এবং আয়তনের যে গুণফল, সেই গুণফলের মান কিন্তু আদর্শ মান থেকে বেশি হচ্ছে, এবং আমি চাপের মান যত বাড়াচ্ছি চাপ এবং আয়তনের গুণফল তত বাড়তেছে। এই কারণে এখানে কিন্তু একটা ঊর্ধ্বগামী সরলরেখা পাওয়া যাচ্ছে। হিলিয়ামের ক্ষেত্রেও তাই। কিন্তু যদি আমরা কার্বন মনোক্সাইড, তারপর হচ্ছে হিলিয়াম, অ্যামোনিয়া, এগুলাকে কার্বন মনোক্সাইড, মিথেন, তারপর হচ্ছে অ্যামোনিয়া, এই গ্যাসগুলোর ক্ষেত্রে একটু খেয়াল করি, এই গ্যাসগুলো কিন্তু আকারে বড়। কার্বন মনোক্সাইডের আকার বড়, অ্যামোনিয়ার আকারও বড়, মিথেনের আকারও বড়।
তো যেসব গ্যাসের আকারে বড় তাদের ক্ষেত্রে অল্প চাপ প্রয়োগে তোমার আয়তনের সংকোচন ঘটে খুব বেশি। তো আয়তনের সংকোচন বেশি হওয়ার কারণে তুমি যখন চাপের মান বাড়াচ্ছ, আয়তন এত বেশি সংকুচিত হচ্ছে যে চাপ এবং আয়তনের গুণফলের মানটা আদর্শ মান থেকে কমে যাচ্ছে। তুমি চাপ বাড়াচ্ছ, আয়তন কমতেছে এবং চাপ এবং আয়তনের গুণফলের মানটাও আদর্শ মান থেকে কমতেছে। তারপর একটা নির্দিষ্ট মানে আসার পর তুমি আর যতই চাপ প্রয়োগ করো না কেন, ওই গ্যাসটা কিন্তু আর সংকুচিত হবে না। কারণ প্রত্যেকটা গ্যাসের একটা সংকোচনশীলতার গুণাঙ্ক আছে, জেড এর মান আছে, এটা এর চেয়ে বেশি আর সংকুচিত হয় না। তো সেই ক্ষেত্রে তুমি যখন চাপ বাড়াইলা কিন্তু গ্যাসটা সংকুচিত হলো না, তার মানে আয়তন একই আছে, তখন কিন্তু চাপ এবং আয়তনের গুণফলের মানটা বড় হবে, আগের মান থেকে বড় হবে। তো এইভাবে তুমি যতই চাপ বাড়াচ্ছ, আয়তনে আর সংকোচন হচ্ছে না, চাপ এবং আয়তনের গুণফলের মান বাড়তেছে, বাড়তে বাড়তে একসময় আদর্শ মান থেকে ছাড়িয়ে আরো উপরের দিকে চলে যাবে। ঠিক একইভাবে মিথেনের ক্ষেত্রেও ঘটে এবং একই ঘটনা অ্যামোনিয়ার ক্ষেত্রেও ঘটে, একই ঘটনা কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ক্ষেত্রেও ঘটে। ঠিক আছে। তো যে সকল গ্যাসের আকারে বড় তাদের ক্ষেত্রে প্রথমে তোমার চাপ এবং আয়তনের গুণফলের মান আদর্শ মান থেকে কমতে থাকে, আর যে সকল গ্যাসের আকার ছোট তাদের ক্ষেত্রে শুরু থেকেই চাপ এবং আয়তনের গুণফলের মানটা আদর্শ মান থেকে বড় হয়। এটি হলো অ্যামাগা বক্র। তাহলে আদর্শ গ্যাসের যে মতো যে এক্স অক্ষের সমান্তরালে স্ট্রেট লাইন পাওয়ার কথা, এখানে কিন্তু আমরা একটাও পাচ্ছি না। তার মানে কোনো গ্যাসই কিন্তু আসলে এখানে বয়েলের সূত্র মেনে চলতেছে না। ঠিক একইভাবে এগুলো কিন্তু চার্লসের সূত্র মেনে চলে না। স্যার আমি তো ডিসকানেক্টেড ছিলাম একটুখানি, তো হাইড্রোজেন আর হিলিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে এটা একটু আরেকবার বলা যাবে? হাইড্রোজেন এবং হিলিয়ামের আকার হচ্ছে অনেক ছোট। তো এই সকল গ্যাসের আকার ছোট হওয়ার কারণে তুমি যখন এদের উপর চাপ প্রয়োগ করবা তখন এদের আয়তনে আর সংকোচন ঘটবে না। তো আয়তনের সংকোচন না ঘটার কারণে তোমার চাপ এবং আয়তনের গুণফলের মানটা আদর্শ মান থেকে বড় হয়ে যাচ্ছে। তুমি চাপ যত বাড়াচ্ছ, চাপ এবং আয়তনের গুণফলের মানটা তত বাড়তেছে। এই কারণে যে সকল গ্যাসের আকার ছোট তাদের ক্ষেত্রে শুরু থেকেই আদর্শ মান থেকে মান বাড়তে থাকে, আর যেগুলোর আকারে বড় তাদের ক্ষেত্রে চাপ প্রয়োগে আয়তনের সংকোচনটা বেশি ঘটে এবং তাদের ক্ষেত্রে আদর্শ মান থেকে প্রথমে কমে যায়। কমতে কমতে একটা নির্দিষ্ট মানে আসার পর তুমি যখন আবার চাপ প্রয়োগ করবা, তখন আর আয়তনের তেমন কোনো সংকোচন আর হবে না, তখন চাপ এবং আয়তনের গুণফলের মানটা আদর্শ মান থেকে আবার বাড়তে থাকবে। এটি হচ্ছে ডিফারেন্সটা। হ্যাঁ, তাহলে যে সকল গ্যাসের আকার ছোট তাদের ক্ষেত্রে সংকোচনশীলতার গুণাঙ্কের মান বা পিভি এর মান হচ্ছে আদর্শ মান থেকে বেশি, আর যে সকল গ্যাসের আকার বড় তাদের ক্ষেত্রে প্রথমে আদর্শ মান থেকে কমতে থাকে, তারপর ধীরে ধীরে বাড়তে থাকে। তো এখানেই আমরা দেখতে পাচ্ছি যে আসলে কোনো গ্যাসই বয়েলের সূত্র মেনে চলতেছে না সকল তাপমাত্রার চাপে আর কি। তো এই যে রেখাগুলো পাওয়া যাচ্ছে, এই সবগুলা রেখাকে বলা হয় অ্যামাগা বক্র, বিজ্ঞানীর নাম অনুযায়ী। এরপর আমরা ব্যাখ্যা করব সংকোচনশীলতা গুণাঙ্ক দ্বারা। সংকোচনশীল গুণাঙ্ককে আমরা জেড দ্বারা প্রকাশ করি। এই জেড হচ্ছে তোমার পিভি বাই এনআরটি, এনআরটি, আর এক মোল গ্যাসের ক্ষেত্রে সেটা হচ্ছে পিভি বাই আরটি। আচ্ছা, তো আদর্শ গ্যাসের ক্ষেত্রে তোমার এই সংকোচনশীলতা গুণাঙ্কের মান কিন্তু 1, কারণ তুমি চাপ যতই বাড়াও না কেন, চাপ এবং আয়তনের গুণফল সবসময় ধ্রুব থাকে, অতএব পিভি বাই আরটি, এখানে তাপমাত্রা যেহেতু স্থির থাকে, তাহলে পিভি বাই আরটি এর মানটা সবসময় এখানে 1 হবে আদর্শ গ্যাসের ক্ষেত্রে, এবং স্ট্রেট লাইন পাওয়া যায়। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যায় যে এখানে কিন্তু আর ওরকম স্ট্রেট লাইন পাওয়া যাচ্ছে না। আমরা দেখতেছি যে হাইড্রোজেন আর হিলিয়ামের ক্ষেত্রে শুরু থেকেই আদর্শ মান থেকে উপরে একটা রেখা পাওয়া যাচ্ছে, আর যে সকল গ্যাসের আকারে বড় যেমন নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, এদের ক্ষেত্রে প্রথমে আদর্শ মান থেকে কমতে থাকে, তারপর আবার বাড়তে থাকে। তো যে সকল গ্যাসের আকার ছোট তাদের ক্ষেত্রে তোমার সংকোচনশীল গুণাঙ্কের মান মানে জেড এর মান 1 থেকে
বড় হয়। কারণ হচ্ছে এই গ্যাসগুলো তেমন একটা সংকোচনশীল হয় না বা বেশি একটা সংকুচিত হয় না। আর যে সকল গ্যাসের আকার বড় তাদের ক্ষেত্রে শুরুতে তোমার জেড এর মানটা 1 থেকে ছোট হয়ে যায়, এবং কারণ হচ্ছে তাদের সংকোচনটা অনেক বেশি ঘটে, এই জন্য আদর্শ মান থেকে সেটা কমে যায়, 1 থেকে সেটা কমে যায়। তো সংকোচনশীল গুণাঙ্কটা হচ্ছে আসলে বাস্তব গ্যাসের মোলার আয়তন ডিভাইড বাই আদর্শ গ্যাসের মোলার আয়তনের যে অনুপাত। বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের মোলার আয়তনের অনুপাতটাকে বলা হয় তোমার সংকোচনশীলতা গুণাঙ্ক, এবং এটার মান হচ্ছে 1, আর এটার সমীকরণটা হচ্ছে Z = PV বাই nRT। ঠিক আছে, তাহলে কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে ধনাত্মক বিচ্যুতি ঘটতেছে, কারো কারো ক্ষেত্রে ঋণাত্মক বিচ্যুতি ঘটতেছে, বাট বিচ্যুতি কিন্তু ঘটতেছে। তো এই দুইটা দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি যে বাস্তব গ্যাসের ক্ষেত্রে আসলে এই সংকোচনশীল গুণাঙ্কের মানটা, জেড এর মানটা কারো কারো ক্ষেত্রে 1 থেকে বড় হয়ে যাচ্ছে, কারো কারো মানটা 1 থেকে ছোট হয়ে যাচ্ছে। ব্যাখ্যা কিন্তু আগেরটার মতনই। যে সকল গ্যাসের আকার ছোট, যাদের তোমার সংকোচনশীলতা কম, তাদের ক্ষেত্রে আদর্শ মান থেকে বড় হয়ে যাচ্ছে, মানে 1 থেকে বড় হয়ে যাচ্ছে জেড এর মানটা। আর যে সকল গ্যাসের আকার বড় এবং যেগুলো বেশি সংকোচনশীল, সেগুলোর ক্ষেত্রে গ্যাসের আকারটা তোমার অনেক ছোট হয়ে যাওয়ার কারণে জেড এর মানটাও কমে যাচ্ছে। কারণ যে গ্যাসটা তোমার কম সংকোচন তো হবে, তাহলে সেই ক্ষেত্রে মোলার আয়তনটা কি হবে? বেশি হবে। সংকোচন যদি কম হয়, আয়তন বেশি হবে, আর আয়তন বেশি হলে বাস্তব গ্যাসের মোলার আয়তন এবং আদর্শ গ্যাসের মোলার আয়তনের যে অনুপাত, সেই মানটা 1 থেকে বড় হয়ে যাবে। আর যে সকল গ্যাস বেশি সংকোচনশীল হয়, তার আয়তন কিন্তু বেশি কমে যায়, আর আয়তনের মানটা কমে গেলে মোলার আয়তনও কমে যাবে, আর মোলার আয়তন কমে গেলে বাস্তব গ্যাসের মোলার আয়তন ও আদর্শ গ্যাসের মোলার আয়তন যে অনুপাত, সেই মানটা 1 থেকে ছোট হয়ে যাবে। তারপর হচ্ছে তাপমাত্রার প্রভাব। এখানে বিভিন্ন তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের সংকোচনশীলতার গুণাঙ্ক জেড এর বিপরীতে পি এর লেখচিত্র এখানে দেখানো হয়েছে। তাহলে এটা হচ্ছে জেড, পিভি বাই আরটি হচ্ছে জেড, সে জেড ভার্সেস প্রেসার পি এর লেখচিত্র অঙ্কন করা হয়েছে বিভিন্ন তাপমাত্রায়। তো দেখা যাচ্ছে যখন তোমার নিম্ন তাপমাত্রা এটা করা হচ্ছে নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে, তোমরা জানো নাইট্রোজেন গ্যাসের আকারটা বড়, তাহলে প্রথমে তুমি যত চাপ বাড়াবা এটা জেড থেকে তত কমতে থাকবে, একটা পর্যায়ে এসে আবার জেড এর মানটা বাড়তে থাকবে। তো যখন 200 কেলভিন তাপমাত্রা করা হচ্ছে, তখন কিন্তু বিচ্যুতিটা বেশি হচ্ছে। যখন তাপমাত্রা বাড়ানো হচ্ছে, 500 কেলভিন করা হলো, তখন কিন্তু বিচ্যুতিটা কম ঘটতেছে। আর যখন 1000 কেলভিন তাপমাত্রা করা হচ্ছে, তখন দেখো শুরুর দিকে কিন্তু আদর্শ গ্যাসের মতো আচরণ করতেছিল, একদম স্ট্রেট লাইনের মতো পাওয়া যাচ্ছিল, পরে গিয়ে এটা একটু বক্র হয়ে গেছে, তাই না? তো আমরা কিন্তু আগেই বলছিলাম যে বাস্তব গ্যাসের আদর্শ আচরণের শর্ত, সেটা ছিল উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। তাহলে তুমি যত তাপমাত্রা বাড়াচ্ছ, বাস্তব গ্যাসটা তত বেশি আদর্শ গ্যাসের দিকে যাচ্ছে, এবং সেটা তাপমাত্রা দিয়ে আমরা দেখতে পাচ্ছি। 200 কেলভিন তাপমাত্রায় বেশি বিচ্যুতি ছিল, 500 কেলভিন তাপমাত্রা একটু কম বিচ্যুতি ছিল, এবং 1000 কেলভিন তাপমাত্রায় কিন্তু শুরুর দিকে আদর্শ গ্যাসের মতোই আচরণ করতেছিল, পরে কি একটু বিচ্যুতি হয়েছে। এরকম সবগুলা গ্যাসের ক্ষেত্রে কিন্তু এটা ব্যাখ্যা করা যায়। এরপর খুব গুরুত্বপূর্ণ একটা অংশ দেখব, সেটা হচ্ছে আদর্শ আচরণ হতে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ ও ভ্যান ডার ওয়ালস সমীকরণ। এই ভ্যান ডার ওয়ালস সমীকরণটাকে আমরা বাস্তব গ্যাসের সমীকরণ বলি আর কি। ঠিক আছে, তো আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণগুলো কি কি? দুইটা কারণ, সেই দুইটা কারণে আমরা এখানে ব্যাখ্যা করব। 1873 সালে ওলন্দাজ বিজ্ঞানী তোমার ভ্যান ডার ওয়ালস আদর্শ আচরণ হতে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ খুঁজতে গিয়ে গ্যাসের যে গতিতত্ত্বের স্বীকার্য ছিল আদর্শ গ্যাসের, সে সকল স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত, মানে যে সকল স্বীকার্যের উপরে তোমার আদর্শ গ্যাসটা প্রতিষ্ঠিত, তাতে দুটা ত্রুটি উনি চিহ্নিত করেন, দুইটা ত্রুটি। এই জন্য এই বাস্তব গ্যাসসমূহ আদর্শ গ্যাসের সূত্রটা মেনে চলে না বলে উনি মত প্রকাশ করেন আর কি। দুইটা ত্রুটির মধ্যে একটা হলো আয়তনের ত্রুটি, আর একটা হলো চাপের ত্রুটি আর কি। হ্যাঁ, একটা হচ্ছে আয়তন ত্রুটি, একটা হচ্ছে চাপীয় ত্রুটি।
স্বীকার্যগুলো কোনগুলা? যেমন দেখো, প্রথম একটা স্বীকার্য ছিল যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে ধরা হয়েছিল গ্যাসের কণাগুলোর আয়তন গ্যাস পাত্রের আয়তনের তুলনায় এত নগণ্য, মানে এত ক্ষুদ্র যে সেটাকে তোমার বাদ দেওয়া যায়, এত নগণ্য। ঠিক আছে, গ্যাসের অণুগুলোর আয়তন, মোট আয়তন গ্যাস পাত্রের আয়তনের তুলনায় এত নগণ্য যে সেটাকে বাদ দেওয়া যায়। সেই ক্ষেত্রে গ্যাসের কণাগুলোর মুক্তভাবে ছোটাছুটি করার জন্য স্থানটা হচ্ছে পাত্রের আয়তনের সমান। কিন্তু গ্যাসের তো একটা নির্দিষ্ট আয়তন আছে, তাই না? গ্যাসের কণাগুলো, সেই আয়তনগুলো যদি আমরা মোট যোগ করে মোট গ্যাসের আয়তনটা বের করে ফেলি, তারপরে পাত্রের আয়তন থেকে সেই আয়তনটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা মুক্তভাবে চলাচল করার জন্য আয়তনটা পাবো। কিন্তু এখানে কি করছে, গ্যাসের কণাগুলোর আয়তনটাকে নেগলিজিবল ধরে বলে দিছে যে এই কণাগুলোর মুক্তভাবে ছোটাছুটি করার জন্য স্থান হচ্ছে পাত্রের আয়তনের সমান। 2 নাম্বারটা হচ্ছে আদর্শ গ্যাসের অণুসমূহের নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বল নাই বলেই ধরা হয় আর কি। তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে কণাগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নাই, কিন্তু বাস্তব গ্যাসের সময় কিন্তু এই আকর্ষণ বল বিদ্যমান থাকে। এবং বাস্তব গ্যাসের মধ্যে যে আন্তঃকণা আকর্ষণ বল থাকে, আর এই আকর্ষণ বলের কারণেই তো একটা গ্যাসকে পরে তরলে পরিণত করা যায়, তাই না? কিন্তু সেটা কিন্তু আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে বাদ দিয়ে দিছিলাম। এই দুইটা ত্রুটি যদি আমরা সংশোধন করি, তাহলে বাস্তব গ্যাসও আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। তো এই দুটা ত্রুটি থাকার কারণে আসলে আমাদের বাস্তব গ্যাসগুলো পিভি ইকুয়ালস টু এনআরটি এই সমীকরণটা মেনে চলে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে বাস্তব গ্যাসের জন্য এরকম একটা সমীকরণ কিন্তু বের করতে হবে, মানে যে সমীকরণটা তারা মেনে চলবে। তো সেক্ষেত্রে আমাদের দুইটা সংশোধন করতে হবে, একটা হচ্ছে আয়তনের ত্রুটির সংশোধন, আর একটা হচ্ছে চাপীয় ত্রুটির সংশোধন। এই দুইটা জিনিস সংশোধন করলেই আমরা নতুন একটা সমীকরণ পাবো আর কি। তো আসলে প্রথমে আমরা চাপীয় সংশোধনটা দেখি। একটি গ্যাসের চাপ ধারকের দেয়ালের অণুর সংঘর্ষের ফলে সৃষ্ট বলের সাথে সরাসরি সমানুপাতিক। মানে একটা গ্যাসের চাপ হচ্ছে এই গ্যাসের কণাগুলো পাত্রের দেয়ালের প্রতি একক ক্ষেত্রফলে যে বলে সংঘর্ষ করে সেটাই হচ্ছে ওই গ্যাসের চাপ। এই জন্যই বলা হয়েছে যে একটা গ্যাসের চাপ ধারকের দেয়ালের অণুর সংঘর্ষের ফলে সৃষ্ট বলের সরাসরি সমানুপাতিক। যত বেশি বলে সংঘর্ষ করবে ওই গ্যাসের চাপ তত বেশি হবে আর কি। তো ধারকটির প্রাচীরের দিকে এগিয়ে যাওয়া একটি অণুর গতি তার প্রতিবেশীদের আকর্ষণ দ্বারা কমে যায়। তাহলে একটা কণা যেই বলে পাত্রের গায়ে গিয়ে আকর্ষণ করার কথা, সংঘর্ষ করার কথা, পাশের অণুটা যখন তাকে আকর্ষণ করবে, মানে তাকে পেছনের দিকে টানবে বা সাইডের দিকে টানবে, তখন কিন্তু তার বেগটা একটু কমে যাবে। তাহলে যেই বেগে গিয়ে তার ওইখানে আঘাত করার কথা, সেই বেগে যে সে কিন্তু ওখানে আঘাত করতে পারবে না, তার চেয়ে কম বলে আঘাত করবে। সুতরাং তোমার পরিমাপকৃত গ্যাসের চাপ গ্যাসের আদর্শ চাপের চেয়ে কম। তাহলে এখন তুমি বাস্তব ক্ষেত্রে যে চাপটা পাবা সেটা কিন্তু আদর্শ গ্যাসের ক্ষেত্রে যে চাপ ধরা হচ্ছিল তার থেকে কম হবে, কারণ আকর্ষণ বলের কারণে কিছুটা কমে গেছে। তো ভ্যান ডার ওয়ালস পর্যবেক্ষণ করে যে একটি অণু দ্বারা যে আকর্ষণ শক্তি অনুভব হয় তা প্রতিবেশী অণুর ঘনত্বের বর্গের সমানুপাতিক। তার মানে এই আকর্ষণ বলের মানটা আবার নির্ভর করতেছে তোমার আশেপাশে যে অণু আছে সেই অণুগুলোর ঘনত্বের বর্গের সমানুপাতিক। ঠিক আছে, ওই আকর্ষণ বলের মানটা, যেমন এখানে চিত্র দেখতে পাচ্ছ যে এই অণুটা গিয়ে এই পাত্রের দেয়ালে আঘাত করার কথা, কিন্তু আশেপাশে অণুগুলো তাকে আকর্ষণ করতেছে, ফলে যেই বলে তাকে তার আঘাত করার কথা তার থেকে কম বলে সে আঘাত করতেছে বাস্তব গ্যাসের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে তোমার আকর্ষণ শক্তির মানটা প্রপোর্শনাল টু হবে রো স্কোয়ার, কারণ এটা হচ্ছে প্রতিবেশী অণুর ঘনত্বের বর্গের সমানুপাতিক। আবার এখানে ঘনত্ব হচ্ছে অণুর সংখ্যা বাই আয়তন। ঠিক আছে, আমরা একটা গ্যাসের ঘনত্ব বের করার জন্য আমরা বের করতে পারি যে ওইখানে গ্যাসের অণুর সংখ্যা কত ডিভাইড বাই হচ্ছে আয়তন, বা মোল সংখ্যা বাই আয়তন, তাহলে এন বাই ভি। তাহলে পি প্রপোর্শনাল টু হয়ে যাচ্ছে এন বাই ভি হোল স্কোয়ার। আর এখানে সমানুপাতিক চিহ্নটা উঠাই দিলে একটা সমানুপাতিক ধ্রুবক এ চলে আসবে, তাহলে সেই আকর্ষণ বলের মানটা হয়ে যাচ্ছে
এ এন স্কোয়ার বাই বি স্কোয়ার, এ এন স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে এখানে এ হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, এটাকে ভ্যান ডার ওয়ালস ধ্রুবকও বলা হয়। এটি গ্যাস ধ্রুবক যা গ্যাসের উপর নির্ভর করে, প্রত্যেকটা গ্যাসের উপর এটা নির্ভর করে এর মান। যেমন নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে একরকম, হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে এক এক রকম, এক একটা গ্যাসের ক্ষেত্রে এক এক রকম হয়। তো বাস্তব গ্যাসের ক্ষেত্রে চাপটা আসলে হবে আদর্শ গ্যাসের চাপ মাইনাস আন্তঃআণবিক আকর্ষণ বল। কারণ বাস্তব গ্যাসের ক্ষেত্রে যে চাপটা অনুভূত হচ্ছে সেটা আদর্শ গ্যাসের চাপ থেকে কম। কতটুকু কম? ওই যে অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করতেছে, ঠিক ওই আকর্ষণ বলের পরিমাণ কম। তাহলে রিয়েল গ্যাসের প্রেসার পি আর, এটা হচ্ছে রিয়েল গ্যাসের প্রেসার ইকুয়ালস টু হবে পি আই, এটা হচ্ছে আদর্শ গ্যাসের মানে আইডিয়াল গ্যাসের প্রেসার, মাইনাস এ ইন্টু এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, এটা হচ্ছে ওই আকর্ষণ বলজনিত তোমার বল, আন্তঃআণবিক আকর্ষণ বল। তাহলে এই ক্ষেত্রে আদর্শ গ্যাসের ইয়াটা কি হবে, চাপটা কি হবে, বাস্তব গ্যাসের চাপ প্লাস হবে এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। তাহলে আদর্শ গ্যাসের চাপ যেখানে আমরা শুধুমাত্র পি ধরছিলাম, এখন আদর্শ গ্যাসের চাপ কি হবে, বাস্তব গ্যাসের চাপ প্লাস আন্তঃআণবিক আকর্ষণ বল এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, এটা হবে। এই অংশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কেউ যদি জায়গাটা না বুঝে থাকো জিজ্ঞেস করতে পারো। তাহলে আগে যেখানে আমরা শুধু পি ব্যবহার করতাম, এখন পি ব্যবহার না করে বাস্তব গ্যাসের চাপ প্লাস হবে আন্তঃআণবিক আকর্ষণ বলের মান। তারপর হচ্ছে আয়তনের সংশোধন। সেটা হচ্ছে আমরা আগে বলছিলাম যে বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি ধরা হয়েছিল, যে গ্যাসের অণুগুলোর যে আয়তন বা গ্যাসের মোট আয়তন হচ্ছে পাত্রের আয়তনের তুলনায় খুবই নগণ্য। গ্যাসের আয়তন গ্যাস পাত্রের আয়তনের তুলনায় খুবই নগণ্য, এই জন্য অণুগুলোর মুক্তভাবে ছোটাছুটি করার জন্য স্থান হচ্ছে পাত্রের আয়তনের সমান। কিন্তু একটা গ্যাসকে যখন আমরা চাপ প্রয়োগে তরলে পরিণত করি, সেই তরলে কিন্তু একটা নির্দিষ্ট আয়তন থাকে, তাই না? তো সেক্ষেত্রে গ্যাসের অণুগুলোরও কিন্তু একটা নির্দিষ্ট আয়তন থাকবে, এটাকে কিন্তু বাদ দেওয়া যায় না। তো অণুগুলি আকারের ব্যাসার্ধ যদি আমরা আর ধরে নেই, যে অণুগুলো আছে এগুলোর ব্যাসার্ধ যদি আর ধরে নিই, তাহলে তাদের কেন্দ্রগুলি 2r ব্যতীত একে অপরের নিকটে আসতে পারে না। তাহলে অণুগুলোর একটা অণুর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে পাশাপাশি দুটো অণু কিন্তু পরস্পরের সাথে 2r দূরত্বে থাকবে। এর চেয়ে কাছাকাছি কিন্তু অণুগুলার আসা আর সম্ভব না। তাহলে দুইটা অণু দ্বারা বর্জিত আয়তন কি হবে, দুইটা অণু দ্বারা বর্জিত আয়তন হবে 4/3 পাই 2r কিউব, এটা হবে দুইটা অণু দ্বারা বর্জিত আয়তন। আর একটা অণু দ্বারা বর্জিত আয়তন হবে এর অর্ধেক, তাই না? তো এই পরিমাণ আয়তন কিন্তু কমে যাচ্ছে। তাহলে এখানে যদি n সংখ্যক অণু থাকে, তাহলে একটা অণুর আয়তন দিয়ে যখন আমরা গ্যাসের অণুর সংখ্যাকে গুণ করব, তাহলে গ্যাসের মোট আয়তন পাওয়া যাবে। তাহলে গ্যাস পাত্রের আয়তন থেকে সেই আয়তনটা বাদ দিলে আমরা ছোটাছুটি করার জন্য মুক্ত স্থানটা পেয়ে যাব আর কি। তো যদি 1 মোল অণু সংখ্যা হচ্ছে Na হয়, তাহলে 1 মোল অণু দ্বারা বর্জিত আয়তন হবে Na ইন্টু 4 Vm। কারণ এখানে আমরা দুইটা অণু দ্বারা বর্জিত আয়তন বের করছিলাম ওই যে গোলকের আয়তন দিয়ে 4/3 পাই 2r কিউব, এটা ছিল 8 ইন্টু 4/3 পাই আর কিউব। তো এখানে আমরা এই যে 4/3 পাই আর কিউবটাকে Vm ধরছিলাম। তো একটা অণু দ্বারা তোমার আয়তন হবে 8 Vm/2 মানে 4 Vm। তাহলে n সংখ্যক অণু থাকলে বা Na সংখ্যক অণু থাকলে তোমার বর্জিত আয়তনটা হবে Na ইন্টু 4 Vm। এই পুরাটা হচ্ছে আমরা বি দ্বারা প্রকাশ করি। তাহলে এই বিটা হচ্ছে ওই 1 মোল গ্যাসের আয়তন, বিটা হচ্ছে 1 মোল গ্যাসের আয়তন, এটা একটা ধ্রুব রাশি। তো যদি এখানে n মোল অণু থাকে তাহলে বর্জিত আয়তন হবে Nb।
তাহলে আদর্শ গ্যাসের জন্য শূন্য স্থানটা হওয়া উচিত, আইডিয়াল গ্যাসের শূন্য আয়তন হবে বাস্তব গ্যাসের আয়তন মাইনাস এনবি। ঠিক আছে, তাহলে এইটি হবে আদর্শ গ্যাসের আয়তন। বাস্তবে যে আয়তন আছে পাত্রের আয়তন সেটা মাইনাস এনবি, মাইনাস করে দিলেই ওইটি যদি আমরা আদর্শ গ্যাসের আয়তন ধরি তখন সেটা কিন্তু সকল গ্যাসই ওই আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করবে। তাহলে আমরা আদর্শ গ্যাসের যে সমীকরণ লিখছিলাম পিভি ইকুয়ালস টু এনআরটি, তাহলে এখানে পি এর জায়গা হবে পি আর প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, আর আয়তনটা ভি না হয়ে হবে ভি আর মাইনাস এন বি ইকুয়ালস টু হচ্ছে এনআরটি। তাহলে এটাই হলো সেই বাস্তব গ্যাসের সমীকরণ, বা এটাকে ভ্যান ডার ওয়ালস সমীকরণ বলা হয়। তাহলে আমরা যে সমীকরণটা দিয়েছিলাম সেটাকে একটু মডিফাই করে এই সমীকরণ নিয়ে আসলে তখন সকল গ্যাসই এই সূত্রটা মেনে চলবে। হ্যাঁ বলো। বর্জিত আয়তনটা বুঝতে পারছি না। বর্জিত, আচ্ছা আবার বলতেছি, দেখো আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে যেহেতু ধরে নিয়েছিলাম যে তোমার গ্যাসের অণুগুলোর আয়তন পাত্রের আয়তনের তুলনায় খুবই ছোট, মানে বাদ দেওয়া যায়, সেক্ষেত্রে অণুগুলো যে ছোটাছুটি করবে তার জন্য মুক্ত স্থান কতটুকু হবে বলতো? ওই পাত্রের আয়তনের সমান হবে না যদি জি আমি স্যার। এটাকে নেগলেক্ট করি? আচ্ছা, কিন্তু প্রত্যেকটা গ্যাসের অণুর তো একটা আয়তন আছে, কারণ যখন আমি গ্যাসটাকে তরলে পরিণত করতেছি তরলের তো একটা নির্দিষ্ট আয়তন থাকে, সেটাকে তুমি তো আর বাদ দিতে পারো না, তাই না? না তাহলে স্যার। আমি গ্যাসের আয়তনটা বাদ দিতে পারি না, প্রত্যেকটা গ্যাসের একটা আয়তন আছে। তাহলে ওভারঅল গ্যাসের যে আয়তন সেই আয়তনটা যদি আমি বাদ দিয়ে দিই গ্যাস পাত্রের আয়তন থেকে, তাহলে অণুগুলোর ছোটাছুটি করার জন্য আমি মুক্ত স্থানটা পেয়ে যাব। আসলে মুক্ত স্থানটা জি কতটুকু সেটা স্যার। পেয়ে যাব। তো এখানে যেটা করছে আর কি, প্রথমে আমি ধরে নিয়েছি যে প্রত্যেকটা গ্যাসের যে কণা বা অণুর তোমার ব্যাসার্ধ হচ্ছে আর, প্রত্যেকটা, হ্যাঁ। তাহলে তাদের দুইটা অণুর মধ্যে তোমার মিনিমাম দূরত্ব কতটুকু, দুইটা অণুর নিউক্লিয়াসের মধ্যে? ধরো 2R। 2r। তাহলে দুইটা অণু দ্বারা তোমার বর্জিত আয়তন কত হবে? দুইটা অণু দ্বারা বর্জিত আয়তন মানে এই আয়তনটাকে আমার বাদ দিতে হবে ফ্রি স্পেস থেকে, মুক্ত আয়তন থেকে, সেটা হবে 4/3 পাই 2r কিউব। এটা হচ্ছে সেই আয়তনের সূত্র 2r কিউব। তাহলে মানটা আসতেছে 8 ইন্টু 4/3 পাই আর কিউব। তো এই পাই আর কিউবটা হচ্ছে আমরা ভিএম ধরে নিচ্ছি, ভিএম দ্বারা প্রকাশ করতেছি, ঠিক আছে? তাহলে 8 ভিএম আসতেছে। তাহলে একটা অণু দ্বারা বর্জিত আয়তন কত হবে? একটা অণু দ্বারা, কারণ আমরা তো আসলে থার্ড চ্যাপ্টারে মনে আছে আমরা পরমাণুর যে ব্যাসার্ধ বের করছিলাম, পরমাণুর আকার, ওখানে সরাসরি পরমাণুর আকার কি বের করা যায়? আমরা কিন্তু অনেক সময় ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ বের করছি, আমরা সমযোজী ব্যাসার্ধ বের করছি, তাই না? আমরা ধাতব ব্যাসার্ধ বের করছি, সেখানে দুইটা নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক নিয়েছিলাম, মনে আছে? জি স্যার। সেই ক্ষেত্রে আমরা কি করছি, প্রথমে দুইটা অণু দ্বারা বর্জিত আয়তন বের করছি, তারপর তাকে 2 দিয়ে ভাগ করে একটা অণু দ্বারা বর্জিত আয়তন বের করছি, সেটা হচ্ছে 4 ভিএম। ঠিক আছে, তাহলে একটা অণু জন্য এতটুকু আয়তন তোমাকে বাদ দিতে হবে ওই গ্যাস পাত্র থেকে। এখন যদি সেখানে 1 মোল অণু থাকে, 1 মোল মানে কিন্তু অ্যাভোগাড্রোর সংখ্যা Na, তাই না? তাহলে তার জন্য তোমাকে কতটুকু আয়তন বাদ দিতে হবে? সেটা হবে Na ইন্টু 4 ভিএম। আর এই পুরা গুণফলটাকে আমি বি দ্বারা, স্মলার বি দিয়ে প্রকাশ করতেছি। তাহলে এটাই হচ্ছে 1 মোল অণুর আয়তন। এটা তোমাকে ওই ফ্রি স্পেস থেকে কি করতে হবে? বাদ দিতে হবে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে যেটা ধরছিলা, আসলে তো তা নাই, বাস্তব ক্ষেত্রে তো তা নাই, তাই না? তাহলে এটা বাদ দিতে হবে। তাহলে যদি এন সংখ্যক মোল থাকে, এন মোল থাকে, তাহলে তোমাকে মোট কতটুকু আয়তন বাদ দিতে হবে? এনবি পরিমাণ আয়তন বাদ দিতে হবে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে তুমি আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন কত ধরছিলা? ভি ধরছিলা, গ্যাসের অণুগুলোর মুক্তভাবে ছোটাছুটি করার জন্য। কিন্তু এখন এই এন মোল গ্যাসের আয়তনটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে এখন তুমি প্রকৃতপক্ষে মুক্তভাবে চলাচল করার জন্য যে আয়তন সেটা পেয়ে যাচ্ছ। এবার কি জি বুঝতে স্যার। পারছো? এইটাই হচ্ছে ভি মাইনাস এনবি, যেটা এখানে লেখা আছে, ঠিক আছে? তাহলে জি আদর্শ স্যার। গ্যাসের ক্ষেত্রে যে তুমি আগে পিভি ইকুয়ালস টু এনআরটি লিখছিলা, এখন তো আমি পিটাকে সংশোধন করলাম, পিটা হয়ে যাবে তোমার বাস্তব গ্যাসের চাপ প্লাস হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল। তাহলে ওভারঅল আদর্শ গ্যাসের চাপ পাওয়া যাচ্ছে, তাই না?
ঠিক একইভাবে আয়তনটা ভি এর পরিবর্তে হবে ভি মাইনাস এন বি ইকুয়ালস টু হবে জি এনআরটি। স্যার। এখন তুমি যে কোনো গ্যাসের ক্ষেত্রে এই সূত্রটা প্রয়োগ করো, সে অনুসরণ করবে। ওই ত্রুটিগুলো সংশোধন করে দিলাম, এখন সকল গ্যাস এই সূত্রটা মেনে চলবে। আর এটাকে আমরা বলতেছি বাস্তব গ্যাসের সমীকরণ, এবং এটি হচ্ছে ভ্যান ডার ওয়ালস সমীকরণ। তাহলে যখন এই ত্রুটিগুলো সংশোধন করতে বলবে তখন কিন্তু আমাদেরকে এই পুরো ব্যাখ্যাটা লিখে সমীকরণটাও লিখতে হবে। আর অলরেডি কিন্তু আমরা বাস্তব গ্যাস আদর্শ গ্যাস সম্পর্কে পড়লাম, এটা পার্থক্য চাইছে আর কি। আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য লেখো। প্রথম অংশ হচ্ছে আদর্শ গ্যাস, পরেরটাতে হচ্ছে বাস্তব গ্যাস। অলরেডি আমরা সংজ্ঞা কিন্তু পড়ছি, তাই না? সংজ্ঞাটা নাই বললাম, সংজ্ঞার দরকার নাই। 2 নাম্বার পার্থক্য হচ্ছে প্রকৃতিতে আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নাই। তোমরা জানো, কারণ কোনো গ্যাসই আসলে ওই বয়েল আর চার্লসের সূত্র তোমার মেনে চলে না সকল তাপমাত্রা চাপে। এই ক্ষেত্রে শর্ত প্রয়োগ করতে হয়। আর আদর্শ গ্যাসের যে গ্যাসের গতিতে স্বীকার্য দেওয়া আছে সেখানেও ত্রুটি আছে। এই জন্য আসলে প্রকৃতপক্ষে কোনো আদর্শ গ্যাস নাই, সকল গ্যাসই হচ্ছে বাস্তব গ্যাস। 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য ধরা হয়, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য ধরা হয় না, কারণ তাদেরও একটা আয়তন আছে। 4 নাম্বার হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রতিটি অণুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল ক্রিয়া করে না, কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু আকর্ষণ বল ক্রিয়া করে। যদি ক্রিয়া নাই করতো তাহলে তুমি যখন এদেরকে চাপ প্রয়োগ করবা তখন সে কি তরলে পরিণত হইতো? যদি আকর্ষণ বলের কাজ না করে তাহলে তরল তো আর গ্যাস তো আর তরলে পরিণত হইতো না, বা তরল তো আর কঠিনে পরিণত হইতো না, তাই না? এখানে অবশ্যই একটা আকর্ষণ বল ক্রিয়া করে, যেটা আমরা আদর্শ গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যের মধ্যে বাদ দিয়ে দিছিলাম। তাহলে এটা একটা ত্রুটি, আর এটা একটা পার্থক্য। 5 নাম্বার হলো আদর্শ গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্কর মান সর্বদা 1 হয়, মানে পিভি বাই এনআরটি মান সবসময় 1। চাপ যতই তুমি পরিবর্তন করো পিভি এর গুণফলের মান সবসময় ধ্রুব। আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে তোমার সংকোচনশীল গুণাঙ্কের মান 1 থেকে কমও হতে পারে, বেশিও হতে পারে। কারো কারো ক্ষেত্রে ধনাত্মক বিচ্যুতি ঘটে, কারো কারো ক্ষেত্রে ঋণাত্মক বিচ্যুতি ঘটে। এই হলো পার্থক্য। আর এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, একটা কার্বন ডাইঅক্সাইড, আর এখানে হচ্ছে এ গ্যাস। এ গ্যাসটার ক্ষেত্রে যেহেতু তোমার একটা স্ট্রেট লাইন পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে আদর্শ গ্যাস, আর কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস কি অলরেডি সংজ্ঞা এখানে দেওয়া আছে বা আমরা আলোচনা করছি। আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য এটাও দেওয়া আছে। গ নম্বর হচ্ছে উদ্দীপকের এ গ্যাসের লেখটি যে সূত্রের উপর ভিত্তি করে অঙ্কিত তা প্রতিপাদন করো। মানে এই সূত্রটা, এটা হচ্ছে আদর্শ গ্যাস, এবং আদর্শ গ্যাসের এই সমীকরণটি পিভি ইকুয়ালস টু এনআরটি এই সমীকরণের উপরে প্রতিষ্ঠিত। যে সূত্রের উপর, এটা হচ্ছে বয়েলের সূত্রের উপর প্রতিষ্ঠিত, পিভি বাই পি, এটা বয়েলের সূত্রের উপর প্রতিষ্ঠিত। তো সেই সূত্রের উপর ভিত্তি করে এটা প্রতিপাদন করতে হবে, ঠিক আছে? সূত্রটা লিখে এটা প্রতিপাদন করতে হবে। আর ঘ নাম্বার হচ্ছে উদ্দীপকের এ গ্যাস হতে বাস্তব গ্যাসটির বিচ্যুতির কারণ ব্যাখ্যা করো। ওই যে আয়তনের ত্রুটি, চাপীয় ত্রুটি, এগুলো ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? ঘ নাম্বার প্রশ্নে কার্বন ডাইঅক্সাইডের বিচ্যুতি কিভাবে হলো সেটা ব্যাখ্যা করার জন্য আয়তন ও চাপীয় ত্রুটি ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? এই হলো এই প্রশ্নের অ্যান্সার। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। কার কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো।